২৯শে মে আলিপুরদুয়ার আর তারপর এবার দুর্গাপুর। আজকে 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, জোড়া সভা করবেন। একদিকে সরকারি কর্মসূচি রয়েছে, তারপর রাজনৈতিক সভায় কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেদিকেই নজর সকলে। সরাসরি আপনাদের প্রথমেই নিয়ে যাব দুর্গাপুর। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং শিবাশিস মৌলিক। আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব। শিবাশিস, আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে এবং সেই নির্বাচনে 7-8 মাস আগে থেকেই কিন্তু একেবারে উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছিলেন, আজ একেবারে দক্ষিণবঙ্গে আসছেন, দুর্গাপুরে আসছেন। খুব রাজনৈতিকভাবে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ এই জায়গা। আজকে কতটা তাৎপর্য রয়েছে প্রধানমন্ত্রীর এই আসা? একদম দেখো, শুরুতেই তোমায় বললি যে এই যে বছর খানেক আগে থেকে এই ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি, এবং এই ওয়ার্ম আপের ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর সফর তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 29শে মে আমরা দেখেছিলাম আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি ধরা হয়, সেই উত্তরবঙ্গ দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সফর শুরু হয়েছিল। সেই প্রধানমন্ত্রী সেদিকে এসেছিলেন, তার বক্তব্য রেখেছিলেন এবং একই একটা প্যাটার্ন দেখা গিয়েছিল। প্রথমে তার একটা সরকারি অনুষ্ঠান, সেখানে তার কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, এবং তারপরে তার রাজনৈতিক সভা। আজও কিন্তু প্রধানমন্ত্রী সেভাবেই দুর্গাপুরে আসছেন। এই দুর্গাপুরে গত লোকসভা ভোটে তৃণমূল ক্ষমতায় এলেও তার আগে কিন্তু বিজেপি এখানে ক্ষমতায় ছিল। লোকসভা ভোটে সাংসদ ছিল বর্ধমান দুর্গাপুরে বিজেপির। সেই জায়গায় কিন্তু সেই দুর্গাপুরে আজ নেহেরু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটা জানা যাচ্ছে 2:35 নাগাদ অন্ডাল বিমানবন্দরে তার বিশেষ বিমান অবতরণ করবে এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তিনি গাড়িতে তার কনভয় এই পথ ধরেই এসে নেহেরু স্টেডিয়ামে ঢুকবে। 3টে নাগাদ তার সরকারি যে কর্মসূচি, 3টে থেকে 3:30 তিনি সরকারি মঞ্চে থাকবেন। প্রশাসনিক তার যে কর্মসূচি, 5,400 কোটি টাকার প্রকল্প, একাধিক প্রকল্পের আজকে শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে কিছু উদ্বোধন রয়েছে, কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। 5,400 কোটি টাকার পশ্চিমবঙ্গের জন্য প্রকল্প তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন প্রধানমন্ত্রী তার প্রশাসনিক এই কাজ করছেন, এরপরেই কিন্তু 4:45 থেকে 4:30 অর্থাৎ এই 45 মিনিট রাজনৈতিক মঞ্চে, বঙ্গ বিজেপির মঞ্চে বিজেপি নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন, তিনি উপস্থিত থাকবেন এবং তার এই মিনিট 30 যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু 2026-এর আগে তিনি তৃণমূল কংগ্রেসকে একদিকে যেমন নিশানা করবেন, কি কি ইস্যুতে তিনি রাজ্যের শাসক দলকে নিশানা করেন সেদিকে সকলে নজর থাকছে। অন্যদিকে বঙ্গ বিজেপি কি সামনে রেখে তারা 2026-এ নির্বাচনে যাবে তারও কিন্তু একটা ইঙ্গিত মিলবে প্রধানমন্ত্রীর সভা থেকে, এমনটাই কিন্তু আশা রাখছে বঙ্গ বিজেপি। সমীর ভট্টাচার্য সদ্য তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন। সমীর ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবার কিন্তু প্রধানমন্ত্রী সভা করছেন পশ্চিমবঙ্গে। ফলে সমীর ভট্টাচার্যের যে জমানা, সেখানে প্রথম তার প্রধানমন্ত্রীর সভা। সুকান্ত মজুমদার তার পূর্বসূরি, সুকান্ত মজুমদার গতকাল রাতেই এসেছেন। সুকান্ত মজুমদার নিজে এসে খতিয়ে দেখে গিয়েছেন সবার প্রস্তুতি। সমীর ভট্টাচার্য এসে প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি আজকে দুর্গাপুরে আসবেন, যদিও 2024-এর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আসছেন না। সার্বিকভাবে বঙ্গ রাজনীতিতে এই জোড়া সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র কিন্তু বিলি হয়ে গিয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ভিরিঙ্গি কালী মন্দির, সেখানে আজ কিছুক্ষণের মধ্যেই বঙ্গ বিজেপি শীর্ষ নেতারা তারা আসবেন। কারা কারা উপস্থিত হবেন মনোজ? দেখো, তোমাকে দেখাবো, আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির, সেই কালী মন্দিরের সামনে, এবং তোমাকে দেখাবো যেইখানে কর্মীদের উচ্ছ্বাস, এই জায়গায় যে যারা সমীর ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি এখানে আসবেন এবং এখানে আজকে পুজো দেওয়া হবে। যেহেতু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এখানে, সেই কারণেই পুজো দেওয়া হচ্ছে। সেটাই পরিকল্পনা বিজেপির যে রাজ্য যে দপ্তর সেখান থেকে চলে এটাই আমাদের দেখানো হচ্ছে। কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে আগে এখানে দেখার চেষ্টা করছে এই জায়গায় ঠিক কিছু করে করতেই বিজেপি রাজ্য সভাপতি
একেবারেই মনোজ, তোমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই বিজেপি কর্মকর্তারা তারা পৌঁছে গিয়েছেন। উৎসবের একটা আমেজ কিন্তু আজকে দুর্গাপুর জুড়ে। আর কিছুক্ষণের মধ্যে শ্রমিক ভট্টাচার্য তিনি আসবেন কালী মন্দিরে পুজো দিতে, এবং আজকে দিনভর আমাদের নজর থাকবে প্রধানমন্ত্রী দুর্গাপুর সফরের দিকে। মনোজ ধন্যবাদ, শিবাশিস তোমাকেও ধন্যবাদ। আমি এই জায়গায় আলোচনায় আসবো, সর্বোপরি মুখোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করবো। সর্বোপরি আলিপুরদুয়ার একেবারে যেমন আমাদের প্রতিনিধিও বলছিলেন, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী শুরু করেছিলেন এবং সেখানে আমরা দেখেছিলাম একেবারে পঞ্চবান ছুড়ে দিয়েছিলেন, যেখানে দুর্নীতি, অপশাসন, আইন শৃঙ্খলা সহ বেকারত্ব একাধিক প্রসঙ্গে তিনি একেবারে তীরবিদ্ধ করেছিলেন এ রাজ্যের প্রশাসনকে। তার সঙ্গে এবার কি নতুন করে যোগ হবে যে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ জানিয়ে বঙ্গ বিজেপি সুর চড়াচ্ছে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এসে কি বলবেন সেটা তো এখান থেকে আমার পক্ষে এভাবে আগে বলা সেটা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি দাঁড়িয়েছে আর কি, আপনাদের চ্যানেলেই গতকাল থেকে দেখে যাচ্ছি যে বিষয়গুলো নিয়ে, যে কোর্ট বলছে রাস্তার বেহাল অবস্থা, আপনারা যদি কিছু করেন তাহলে না আমরা সময় দিলাম, তা না হলে আমরা দেখে নিচ্ছি। কোর্ট বলছে কলেজে আপনারা ছাত্র সংসদ নির্বাচন জারি করুন, আমরা দেখে নিচ্ছি। এই হেন পরিস্থিতি পশ্চিমবঙ্গের। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে বলছেন পশ্চিমবঙ্গ আমার দখলে ছিল, আমার দখলে থাকবে। এই যে দখল কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তো এটা কি দখলদারির জায়গা? প্রশাসন এখানে যে অবস্থাতে দাঁড় করিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে দখল বলতে হচ্ছে, কারণ উনি নিজেও জানেন যে দুর্বৃত্তায়ন ছাড়া দখল শব্দ তো ব্যবহার হয় না। যখন বিজেপির অভিযোগ রয়েছে, সমীর চট্টোপাধ্যায়, যখন বিজেপির অভিযোগ রয়েছে যে বেআইনি অনুপ্রবেশ এবং সেখানে বর্তমান সরকার মদত দিচ্ছে, কারণ এরাই হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের ভোটার, যেটা বিজেপির দাবি। তার পাশাপাশি এতদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসুন বা প্রধানমন্ত্রী আসুন, বারবারই তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে 1,70,000 কোটির যে বকেয়া, সেই দাবিটা যেমন করা হয়, তার সঙ্গে কোথাও এবার বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষা বলার কারণে যেভাবে তাদের হেনস্থা হতে হচ্ছে, এই পয়েন্টটাও যোগ হলো। না, মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, সুস্বাগতম। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। কিন্তু যে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফর করে আলিপুরদুয়ারে বহু কথা বলে গেছেন, সেখানেই কিন্তু তার দলের জন বার্লা যদ্দূর সম্ভব তিনি এখন তৃণমূলে। স্বাভাবিকভাবে বাংলার মানুষ জানে, যারা বিজেপি করেন, যে বিজেপি শুধু বলে, কোনো কাজ করে না। যেমন করে 15 লক্ষ টাকা দিতে পারেনি, 2 কোটি করে চাকরি বছরে দিতে পারেনি, গ্যাস থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সমস্ত, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে সমস্ত পরিষেবার অবস্থা খারাপ। ডেলি প্যাসেঞ্জারি করে 2021 সালে যখন বিধানসভার পূর্বে তাঁরা এসছেন, গোটা মন্ত্রিসভায় কেন্দ্রের, তারা উত্তর পেয়ে গেছেন, ইসবার 200 পার, প্রকার পার 77, আজকে 60 থেকে 65। আমি দেখাবো কেন্দ্রের বঞ্চনা তো অবশ্যই। 100 দিনের কাজ থেকে আজকে ফেডারেল স্ট্রাকচারে আবাসের যোজনা, এ তো হকের টাকা, এটা তো রাজ্যের পাওনা টাকা। 100 দিনের কাজ তো শুরু হবে পয়লা আগস্ট থেকে, একেবারে কোর্টে। এইবার এসছে বাংলা বাঙালির তত্ত্ব। আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমরা যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে ভারতবর্ষে থাকতে পারি। গতকাল সুরাতে একজন ব্যবসায়ীকে যেভাবে পুলিশি হেনস্থা হতে হয়েছে, কেন বাংলার সাইনবোর্ড? আজকে গুজরাটে সুরাতে হচ্ছে, প্রধানমন্ত্রী বাংলাতে আসছেন, তিনি তার বক্তব্য নিশ্চয়ই হিন্দিতে বলবেন, বাংলাতে বলবেন, ইংরেজিতে বলবেন, কিন্তু কোনো ভাষাকে এইভাবে, কোনো বাঙালিকে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, তারা তো আমরা ভারতের নাগরিক। প্রধানমন্ত্রী হন বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাদের বক্তব্য কিন্তু বাংলা ভাষারও একটা জায়গা থাকে। যখনই তারা পশ্চিমবঙ্গে আসেন, সেখানে সোনার বাংলাই হোক বা একেবারে ইজেডসিসিতে সেই দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণই হোক, প্রধানমন্ত্রী কিন্তু বাংলা ভাষায় কথা বলার লোভ সংবরণ করতে পারি না, এমন কথাও বলতে শোনা গিয়েছে। যদিও আমি দেখাবো যাকে নিয়ে জল্পনা একেবারে শুরু থেকে শেষ, তিনি থাকবেন কি থাকবেন না, অবশেষে সেই জল্পনার অবসান কিন্তু দিলীপ ঘোষ নিজেই করলেন। আজকে দিল্লি রওনা হয়ে গিয়েছেন তিনি, কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষ কি বলছেন, কর্মীরা চান তিনি থাকুন দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায়, কিন্তু দল তাকে আমন্ত্রণ জানায়নি। দেখুন, দিল্লি যাচ্ছি, দিল্লি যাচ্ছেন, আমাদের সবার বক্তব্য, আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন, সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি,
পার্টিরই কাজে যাচ্ছে। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি পার্টির কাজ? পার্টিরই কাজে যাচ্ছে। দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না, থাকলেও আজকে তিনি মঞ্চে থাকবেন না, দর্শক আসনে থাকবেন বলেছিলেন। যদিও আলিপুর দুয়ারের যে সভা মে মাসে 29 তারিখ যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই সভাতেও কিন্তু দিলীপ ঘোষকে উপস্থিত থাকতে দেখা যায়নি এবং আজও কিন্তু সব জল্পনার অবসান করে তিনি রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। বিজেপি সফলতম সভাপতি, বিজেপি শুধু নন দেশের প্রধানমন্ত্রী, তার সভায় গেলে বিজেপি অস্বস্তিতে পড়বে। তা আমি বুঝতে পারছি না দিলীপ ঘোষ ঠিক আপদ বিজেপির কাছে না দিলীপ ঘোষ বিপদ বিজেপির কাছে। আমি এই জায়গায় সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, নিঃসন্দেহে দিলীপ ঘোষ তিনি থাকবেন কি থাকবেন না, দলের অনুষ্ঠানে থাকবেন কিনা, আমন্ত্রণ জানানো হবে কিনা, একেবারে বিজেপির অভ্যন্তরীণ বিষয় তারা ঠিক করবেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর আমরা যেভাবে দেখেছিলাম, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সল্টলেকের অফিসে গিয়ে দেখা করেছিলেন দিলীপ ঘোষ পার্টি অফিসে, এবং সেখানে গিয়ে যে প্রতিশ্রুতির কথাটা দেখা গিয়েছিল যে সংঘবদ্ধ 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে কোথাও, সেটার উপরও এবার ছাই পড়লো সেই আশাতেও। দিলীপবাবু বিজেপির প্রোগ্রামে দেখুন, প্রধানমন্ত্রী আসছেন, ওই মঞ্চের পাশে একটা ছোট মঞ্চ করা হচ্ছে যেখানে উনি সরকারি কিছু ঘোষণা করবেন, ওগুলো তো জুমলা ছেড়ে দিন, কিন্তু তারপরে যে রাজনৈতিক কর্মসূচি উনি করবেন, সেই রাজনৈতিক কর্মসূচিতে ওনার দলের কে যাবেন না সেটা বিজেপির ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা, বিজেপির মতো একটা দক্ষিণপন্থী দলের যেখানে প্রার্থীরা, বিশেষত লোকসভার প্রার্থীরা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই প্রাক্তন সভাপতি বিজেপি দিলীপবাবু উনি ওই কেন্দ্রেরই প্রার্থী ছিলেন। দেখুন, ওই কেন্দ্রের প্রার্থীকে বিজেপি এখন আর গ্রহণ করতে পারছে না। বিজেপি আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার জন্য আমি বিজেপির কর্মীদের কাছে বলবো যে ভবিষ্যৎ যাদের কাছে দেখেছিলেন তাদের কোনো ভবিষ্যৎ নেই, অনুজ্জ্বল একটা অস্বচ্ছ ছবি। ফলে ওই দল ছেড়ে আসলে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে প্রকৃত লড়াইয়ে সামিল হওয়ার আবেদন আমি আপনাদের মাধ্যমে সাধারণ বিজেপি সমর্থকদের কাছে জানাচ্ছি। বেশ, আমি রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। কোথাও রাজগোপাল বাবু অস্বস্তি বাড়াতে চান না দলের, এবং সেই কারণে একেবারে দলের ডাকাই দিল্লি চলে গেলেন দিলীপ ঘোষ। এতে সত্যি বিজেপির অস্বস্তি কমলো নাকি বাড়লো? না দেখুন, এটা ওনাদের দলের ব্যাপার, দলের সিদ্ধান্ত নেবে কাকে কোথায় পাঠাবে। উনি নিজেই বলছেন দল ওনাকে দিল্লিতে পাঠিয়েছে, সুতরাং দলের কাজে উনি যাচ্ছেন। সুতরাং একটা পার্টির তো নানান কাজ থাকে, দলই ঠিক করেছে। এখন উনি যদি বলতেন না আমি দলের কাজে যাচ্ছি না ব্যক্তিগত কাজে যাচ্ছি, তাহলে বোঝা যেত উনি একটা দলের যে প্রোগ্রাম সেটাকে উনি তার সঙ্গে উনি থাকতে চাইছেন না। সুতরাং এই যে স্ট্যান্ডটা উনি নিলেন, দিল্লিতে যাচ্ছেন সেটা, এবং ব্যক্তিগত কাজে যাচ্ছেন না এটাও যখন বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে উনি এখনও দলের মধ্যে আছেন এবং দলের সঙ্গে দলের নানান কাজের মধ্যে জড়িত থাকতে চাইছেন। তবে এই আজকের প্রোগ্রামে যখন ডাকা হয়নি, যখন প্রধানমন্ত্রী এসেছেন, অধিকাংশ নেতাকেই ডাকা হয়েছে, এবং যখন যেহেতু উনি সেখানকার একজন ক্যান্ডিডেট ছিলেন, স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা ছিল উনি সেখানে যাবেন, প্রাক্তন রাজ্য সভাপতি, সেটাও সেই হিসেবে ওনাকে ডাক পড়বে। কিন্তু ওনাকে হয়তো দিল্লিতেও আরও জরুরি কাজ আছে, সেটাও হতে পারে। আমরা একটা রাজনৈতিক দল কিভাবে চলবে তার বিশ্লেষণ খুব একটা বাইরে থেকে দেওয়া খুব মুশকিল। তবে বোঝা যাচ্ছে যে উনি যদি বলতেন ব্যক্তিগত কাজে যাচ্ছে, তাহলে আমরা বুঝে নিতাম যে কিছু একটা ঘটছে। যেহেতু উনি জানালেন দল ওনাকে ডেকেছে এবং দিল্লি যাচ্ছেন, হয়তো দলের পয়সাতেই যাচ্ছেন, দল যখন ডেকেছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই স্পেকুলেশন করতে চাইছি না উনি বোধহয় 21-এ অন্য কোথাও ভিড় করবেন, এইটা এই এখনো সময় নেই। তবে পরিষ্কার ব্যাপারটা উনি যখন নিজে স্বীকার করছেন দলের ভেতরেই আছেন, দল যেখানে দায়িত্ব দেবে সেখানে সবাইকে তো প্রধানমন্ত্রী আসছে বলে তো সেখানে ভিড় করাতে পারে না। দিল্লিতে তিনি কেন্দ্রের ডাকে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। 2025-এ 26-এর জন্য টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে 2016-এ 3টে আসন, 2021-এ 77 আসন এবং 2026-এ 177 আসনের টার্গেট। হ্যাঁ, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন 24-এ প্রধানমন্ত্রীও হয়ে গেছিলেন। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বললেন দেখুন। প্রথমে 2021-এ এরা 200-র কথা বলেছিল, সেখান থেকে 77-এ গিয়ে আটকে গেছিল, অর্থাৎ ওই 34 থেকে 38% মতো স্ট্রাইক রেট। তারপরে এরা 2024-এ বলেছিল 35, পেয়েছিল 12।
আবার ওই 34 থেকে 38% মতো স্ট্রাইক রেট। আজ থেকে 2-3 মাস আগে শুভেন্দু অধিকারী বলেছিল অন্তত 180টা সিট পাবো, সেটা স্ট্রাইক রেট করলে কত হচ্ছে দেখুন। আজকে আবার নিজেই আরো 3টে সিট মাইনাস করে দিয়েছে। বাড়িতে বসে মনে হয় হিসাব করছিল, 3টে নিজেদের বেশি দিয়ে দিয়েছিল, অমিত শাহ মাথায় চাকি মেরে বলেছে 3টে ভুল দিয়ে ফেলেছিস, আবার অঙ্ক করে 3টে কমিয়ে 177 করেছে। আমার বক্তব্য হচ্ছে এরা প্রত্যেক দিন অঙ্ক কমাতে থাকছে, এদের টার্গেটের সংখ্যা কমছে। তাহলে ফলে যারা 200 টার্গেট থেকে 77 পায়, তারা 177 টার্গেট থেকে কত পেতে পারে, এই ঐকিক নিয়মটা একটা ক্লাস 4-এর বাচ্চাও করে দিতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর ক্রমাগত বিজেপির গ্রাফটা কমেছে। ফলে বিজেপির বেস্ট পারফরমেন্স 2019, 2020 ডিসেম্বরে শুভেন্দুর বিজেপিতে প্রবেশ, তারপর থেকে প্রতিটা নির্বাচন বিজেপি শুধু ধরাশায়ী হয়েছে। আমি সর্বরীর কাছে যাব। সর্বরী, ইসবার 200 পার, ধীরে ধীরে সংখ্যাটা নামতে নামতে এবার 177। যদিও যে 77-এর কথা শুভেন্দু অধিকারী বলছেন, হিসেব মতো দেখতে গেলে কিন্তু সেই 77 এখন আর বিধানসভায় বিজেপির সংখ্যা নয়, সেই সংখ্যাটা কিন্তু বোধহয় 6-এর ঘরে। দেখুন, তৃণমূলের চৌকাঠ নেতা কেমন, সে কি বলল তার অঙ্ক, এই নিয়ে আমরা কেন কথা বলবো? কেমন বিজেপি এই নিয়ে না, এই নিয়ে বিজেপি কথা বলবে না। বিজেপি 26-এ আপনারা কাউন্টিং এর পরে কথা হবে। তার কারণ গোটা পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল সরকার, যেখানে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়ে রেখেছে, সেই দাঁড় করিয়ে এই চৌকাঠ নেতাগুলো এখানে বসে ওরা বিজেপির অঙ্ক করবে। এই অঙ্কগুলো পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে তার উত্তর দেয় সেটা তারা দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিনকে থ্রেট করছেন, এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে তাকে ওপেন থ্রেট করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই বলেছেন যে 215 থেকেও কিন্তু এবার বাড়বে আসন। দেখুন কুসুমিতা, বিষয় হচ্ছে উনি খুব ভালো করে জানেন 2005 সালে যে ভদ্রমহিলা বিরোধী নেত্রী থাকাকালীন স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে তদানীন্তনকালে সরকারকে দোষারোপ করেছিলেন 1.5 কোটি অনুপ্রবেশকারী নাকি তদানীন্তনকালে সরকারের ভোট ব্যাংক। সেই মহিলা এই সরকারে আসার পরে এখন 2 কোটি হয়ে গেছে ওই অনুপ্রবেশকারী ভোট ব্যাংকটা। অনুপ্রবেশকে বাঁচানোর জন্য রাস্তায় বেশ কোনো বাংলাদেশের রোহিঙ্গা থাকবে না ভোটার তালিকায়, যে দাবি বিজেপি বারবার করছে। কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নটাও রয়েছে, সুমিতা, এই প্রশ্নটাও কিন্তু বারবার উঠছে যে এত কম সময়ের মধ্যে এই যে সংশোধনের কাজটা শুরু হলো সেটা কতটা জাস্টিফাইড এবং সেটা কতটা সম্পূর্ণভাবে করা সম্ভব হবে। কিন্তু তার পাল্টা ইতিমধ্যেই টার্গেট যেমন শুভেন্দু অধিকারী দিয়েছেন, তেমন টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। দেখুন, আমার বাংলা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বাভাবিকভাবে বিজেপি এবং আরএসএস দেশের যে বহুত্ববাদ এরা বিশ্বাস করে না। এরা হিন্দি, এরা হিন্দু, এরা হিন্দুস্তান, এরা হচ্ছে একমুখী কথাবার্তা। বাংলার মানুষ আপনারা তো দীর্ঘদিন ধরে বলে বাংলার মানুষকে বোঝাতে পারেনি বলেই তো 200 পার হয়নি, 400 পার হয়নি কেন্দ্রে। আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, আমার তো বলার সুযোগ আছে অনেক। কারণ বাংলার মানুষ জানে, যারা বলে, যারা প্রতি বিশ্বাস রাখে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রো পিপল অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য অযোগ্য বলতে দিন না, না কি করে বলবেন আপনি কি করে বলছেন এখনো? তৃণমূল মানে যোগ্য অযোগ্য, তৃণমূল মানে অভয়া, তৃণমূল মানে মানুষ বিচার করবেন, মানুষ বিচার করবেন একেবারে। কিন্তু একবার আমি দেখাই, আজকে আমি আসবো, আমি দুজনকে থামালাম, আমাকে শ্রমিকের কাছে যেতে হবে, আজকে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, একেবারে সাজো সাজো রব। আপনারা জানেন গতকালই কিন্তু সেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশদিহায় বাড়ি বাড়ি ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। আমন্ত্রণ পত্রের লেখাটা খুব জরুরি। ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। দেখুন, শ্রমিক ভট্টাচার্য আসার পরে কিন্তু হিন্দুত্বের থেকেও বহুত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই যে লেখা ভারত মাতার পাশে জয় মা দুর্গা, জয় মা কালী, খুব কি ইন্টারেস্টিং। আমি এই জায়গায় শ্রমিকের কাছে যাব, শ্রমিক বাগচি আমার সঙ্গে রয়েছেন। আমি তার আগে একবার সুকান্ত মজুমদার কি বলছেন দেখে নেব। জয় শ্রীরাম যে আমরা স্লোগান দিই, গান্ধীজি বলে গেছে ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা হচ্ছে রাম রাজত্ব, যা মা দুর্গা তাহাই ভারত মাতা। যে প্রিন্টটা রয়েছে শ্রমিক, সেটা কি খুব উল্লেখযোগ্য। তার কারণ আমরা জানি মোট ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গের যা, তার 50% কিন্তু মহিলা ভোট। কোথাও এবারও মহিলা ভোটকে আকর্ষণ করতে, মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে বিজেপির এই প্রচার হতে পারে। কারণ হচ্ছে যে এই ধরনের বিজেপির প্রচার এর আগে আমরা কখনো দেখিনি। বিজেপি কেন, মানে এই ধরনের অন্য কোনো দলের প্রচারও আমরা এইভাবে দেখিনি। এটা একটা মানে
একটা অন্য ধরনের এই যে আমন্ত্রণপত্র, সেই জন্য মহিলারা যাতে আসেন বা মহিলারা যাতে বিজেপির প্রতি একটা তাদের আনুগত্য দেখান, সেই জন্য হয়তো হতে পারে সেটা। আর পাশাপাশি হচ্ছে যে বাংলার এই যে একটা মানে দেবতাদের প্রতি মানে ওদের তো একটা সেই রামের একটা ব্যাপার রয়েছে, বাঙালি অস্মিতা, যেটা কারণ এই যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বা অন্যান্য ভিন রাজ্যে বাঙালিদের ওপর অ্যাটাক হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এই জায়গাটাকে ঢাকার জন্য আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর যখন আসছেন ওইখানে দুর্গাপুরে বিরতির পর আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো এবং দেখাবো কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশিকা, যেখানে মিছিল মিটিং করা থেকে শুরু করে 21শে জুলাই নিয়েও কিন্তু একেবারে স্পষ্ট বার্তা আদালতের। ফিরবো সঙ্গে থাকুন।